আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলি দেখে নেব আমরা বিস্তারিত খবরে যাবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবার আমেরিকার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চাইছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। তবে ভারতের তরফ থেকে সম্মতি এখনও অধরা। মাসখানেক হলো শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি কার্যভার গ্রহণের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উভয়ের মধ্যে মুখোমুখি আলোচনা সাক্ষাৎ এখনও হয়নি। এবার আমেরিকার মাটিতে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী বৈঠক করতে ইচ্ছুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এ নিয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের তরফে। সম্মতির অপেক্ষায় রয়েছে মোহাম্মদ ইউনুস, আর ভারত এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত আগামী সপ্তাহ থেকে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে, আর সেখানে সেই সময় উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। আর সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এখনও পর্যন্ত আপাতত তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। দিল্লির সেফ হাউস থেকে ইতিমধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বার্তাও পাঠাচ্ছেন শেখ হাসিনা। মুজিব কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে তোপ দেগে ইতিমধ্যে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে শেখ হাসিনার চুপ থাকা উচিত বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য ভারত একেবারেই ভালোভাবে নেয়নি বলে ওয়াকিবহাল মহল সূত্রে জানা যাচ্ছে। বাংলার মাটিতেই উত্তরবঙ্গের শিলিগুড়ির নিকট মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার ফাঁসির সাজা শোনালো আদালত। নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার 1 বছর পর দোষীর ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ি মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল দার্জিলিংয়ের মাটিগাড়ায়। শনিবার অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের বিচারক অনিতা মেহত্রা মাথুর। মঙ্গলবার রায় শোনার জন্য শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পর আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তারা। আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন মৃত নির্যাতিতার পরিবার। প্রসঙ্গত 2023 সালের 21 আগস্ট মাটিগাড়া থানা অন্তর্গত একটি ফাঁকা জায়গায় স্কুল ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার 6 ঘন্টার মধ্যে পুলিশ মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করেছিল। এরপর থেকে আদালতে চলছিল মামলা। অবশেষে শনিবার মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা দিল আদালত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ। এবার প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি বাড়িতে বসবে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। শহরের সুবিধে এবার মিলবে গ্রামেও। পুরসভা এলাকায় প্রত্যেকটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকে। কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয়। এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারেন তার গন্তব্য। গ্রামীণ অঞ্চলে এই সুবিধা এখনও পর্যন্ত নেই। গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরেই নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয়। কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে। এমন সমস্যার দিন এবার শেষ হতে চলেছে পশ্চিমবাংলায়, কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেকটি বাড়ির জন্য এবার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই নম্বরের ভিত্তিতে গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা যাবে। স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির এই ইউনিক আইডি নম্বর দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, গ্রামাঞ্চলে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের শুরুর দিকে গ্রামাঞ্চলে প্রত্যেকটি বাড়ির জন্য 10 সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। মিলবে এবার আবাস যোজনার বাড়ি তৈরির টাকা। যাচাই শুরু হচ্ছে
15ই সেপ্টেম্বর থেকে। ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে বাংলার গরিব মানুষগুলিকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময়সীমার বাকি আর মাত্র 2.5 মাস। তাই এখন থেকে মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15ই সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 15ই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল হতে হবে সমীক্ষা রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষদের বাড়ি তৈরি হবে, বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। তাই চূড়ান্ত যাচাই পর্ব শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। আধার কার্ড তৈরি করতে গেলে এবার পড়তে হবে চরম সমস্যায়। আধার কার্ড নিয়ে নয়া শর্ত এই রাজ্য সরকারের। এনআরসি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে এবার নতুন করে কেউ আর আধার কার্ড পাবে না। অসমে বসবাসরত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবার এমনই শর্ত দিল হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার। আগামী 10 দিনের মধ্যেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। 1 অক্টোবর থেকে আধার কার্ড পেতে হলে আরও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী। আধার কার্ড ইস্যু করার নিয়মে কড়াকড়ি শুরু করল অসমের বিজেপি সরকার। বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের লক্ষ্যে সেই রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা এবার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়, এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতেই হবে, এটা বাধ্যতামূলক করা হলো অসমে। তার দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেআইনিভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে। তার কথায় অসমে আর আধার কার্ড পাওয়াটা এখন সহজ হবে না। উল্লেখ্য, এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত এনআরসিতে নাম ওঠা সকলে আধার কার্ড পাবেন এবং নাম না থাকা ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার সাপেক্ষে তা পাবেন। এরপরও দেখা যাচ্ছে বহু মানুষ ঘুরপথে এনআরসিতে নাম না থাকা সত্ত্বেও আধার কার্ড করিয়ে ফেলছেন। সেটাই বন্ধ করার চেষ্টা করছেন এবার অসম সরকার। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বাড়ছে ক্ষোভ রাজ্য জুড়ে। তার মাঝেই এবার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ভাবনা রাজ্য সরকারের। সিভিক ভলেন্টিয়ারদের এবার দেওয়া হবে প্রশিক্ষণ। কোনো প্রশিক্ষণ ছাড়াই বাহিনীর কাজে সিভিক ভলেন্টিয়ারদের কেন নিযুক্ত করা হচ্ছে তা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। কিন্তু তারপরেও ছবিটা কার্যত বদলায়নি। তবে প্রশাসনের খবর, এবার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। পুলিশের সর্বোচ্চ মহলে একটি রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। পুরো বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তা বাস্তবায়ন শুরু হবে। এর পাশাপাশি সিভিকদের বার্ষিক কাজের মূল্যায়নের ব্যবস্থা থাকছে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ার অন্যতম অভিযুক্ত হওয়ায় পুলিশ তথা গোটা রাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে। সেই দিক থেকেই অবস্থানকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ। পুলিশের একাংশের দাবি, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সঙ্গে কাজ করতে যা যা শেখা প্রয়োজন তার পাশাপাশি ব্যবহারিক দিকটি প্রশিক্ষণের আওতায় থাকবে। অর্থাৎ আইন কানুনের সামান্য পাঠ, নৈতিকতা, পুলিশি আচরণবিধির পাশাপাশি যান নিয়ন্ত্রণ করা, কোনো জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কী করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কিভাবে সাহায্য করতে হবে তা শেখানো হবে এবার সিভিক ভলেন্টিয়ারদের। পুলিশের মতো সিভিক ভলেন্টিয়ারদের বার্ষিক কাজের মূল্যায়ন নিয়ে প্রশাসনের একাংশের ব্যাখ্যা, কাজের মূল্যায়নের ক্ষেত্রে শাস্তি এবং পুরস্কার এই দুটো প্রযোজ্য থাকবে। লাগাতার খারাপ কাজ করলে যেমন চাকরিতে কোপ পড়তে পারে সিভিক ভলেন্টিয়ারদের, তেমনি ভালো কাজ করলে পুরস্কার হিসেবে পুরস্কার মিলবে, সেটাও সিভিক ভলেন্টিয়ারদের বুঝিয়ে দেওয়া হবে। বড় ঘোষণা দিল্লি সরকারের তরফ থেকে। জেলের ভেতর মৃত্যু হলে 7.5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। কেজরিওয়াল সরকারের বড় ঘোষণা। জেলবন্দীদের স্বার্থে বড় ঘোষণা করল দিল্লির কেজরিওয়ালের সরকার। আম আদমি পার্টির সরকারের তরফে জানানো হলো, জেলের ভেতরে কোনো বন্দির অস্বাভাবিক মৃত্যু হলে তার পরিবারকে এককালীন
7.5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে দিল্লি সরকার। ইতিমধ্যে সরকারের এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে। প্রশ্নের মুখে বারংবার ভারতীয় রেল দুর্ঘটনায় জব্বলপুরগামী সোমনাথ এক্সপ্রেস প্রশ্নের মুখে এবার ভারতীয় রেলের নিরাপত্তা। ডেড স্টপ স্পিড অর্থাৎ একেবারে থেমে যাওয়ার আগে ট্রেনের যে ন্যূনতম গতিবেগ, এক্ষেত্রে তার পরিমাণ ঘন্টায় সর্বোচ্চ মাত্র 15 কিলোমিটার। অথচ এবার সেই ডেড স্টপ স্পিডেও বেলাইন হয়ে গেল সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোরে কার্যত নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে জব্বলপুর রেলওয়ে স্টেশনে, যার ফলে ট্রেন দুর্ঘটনা নিয়ে আবারও মুখ পুড়ল ভারতীয় রেলের। যদিও এক্ষেত্রে কোনো রেলযাত্রীর হতাহত হবার সংবাদ পাওয়া যায়। ঘটনা কেন ঘটল তা জানতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। ঘটনাটি ঘটেছে এদিন ভোর 6টা নাগাদ। মধ্যপ্রদেশের ইন্ডোর থেকে জব্বলপুরের উদ্দেশ্যে আসছিল ওই এক্সপ্রেস ট্রেনটি। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। গাড়িতে সজোরে ধাক্কা, বেপরোয়া বাসের। উত্তরপ্রদেশের মৃত বেড়ে 17, শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ভয়াবহ বাস দুর্ঘটনা এবার উত্তরপ্রদেশে। যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা, বেপরোয়া বাসের দুর্ঘটনায় প্রথমে 15 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার চিকিৎসা চলাকালীন আরও এক শিশু এবং এক নাবালকের মৃত্যু হলো। শনিবার পর্যন্ত মৃত বেড়ে 17 জন, গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আরও 16 জন। আজ কেমন থাকবে পশ্চিম বাংলার আবহাওয়া? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তী 24 ঘন্টা সোমবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলার বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। বুধবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বুধবার নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জারি রেখেছে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর।